আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি কামরুন আহারভি। নিরাপদ সড়ক চেয়ে ৯ দফা দাবি বাস্তবায়নে আগামীকাল বিআরটিএ ভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আর এইচএসসি পরীক্ষার জন্য গণপরিবহনে হাফ পাস সহ ২ দফা দাবি আগামী ৭ দিনের জন্য স্থগিত করেছে শিক্ষার্থীদের আরেকটি অংশ। এদিকে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবি মেনে নিতে বাস মালিক সমিতির প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা পাওয়ার মৌলিক অধিকার কেড়ে নিয়েছে সরকার। খুনের আসামি সাজা মওকুফ করলেও বেগম খালেদা জিয়ার মুক্তি মিলছে না বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে বিএনপি চেয়ারপারসনের কিছু হলে তার দায় সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতাদের একাংশ। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শান্তিনগর বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন। এতে উপস্থিত হয়ে বেগম জিয়ার চিকিৎসায় গঠিত বোর্ড যে পরামর্শ দিয়েছে তা গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দল মত নির্বিশেষে সবাই দাবি তার মুক্তির জন্য সরকার কোনোভাবেই ফ্যাসিবাদের সকল স্বরূপ নিয়ে আত্মপ্রকাশ করেছে। তার মধ্যে দয়া, মায়া এবং কোনো ধরনের সহমর্মিতা, সহানুভূতি কিছুই নাই। দেশের এই ধরনের একজন বরেণ্য রাজনীতিবিদকে ধীরে ধীরে ধ্বংস করা যা কিছু আয়োজন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের নেতারা বলেন, প্রতিহিংসার রাজনীতির কারণে খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। কোনো আওয়ামী লীগ নেতাকে বিদেশে চিকিৎসা নিতে যেতে দেওয়া হবে না। বাংলাদেশের জনগণ সেই আওয়ামী লীগের নেতাদেরকে কিন্তু রুখে দেবে। বেগম খালেদা জিয়ার দাবি একজন সাধারণ নাগরিকের সাংবিধানিক অধিকার। জন্যই বাংলাদেশের গণতন্ত্রের প্রতি বেগম খালেদা জিয়াকে বাঁচাতে হবে, তার সুচিকিৎসা দিতে হবে, তাকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। সব প্রণোদিত হয়ে খালেদা জিয়ার জীবন রক্ষার উদ্যোগ আপনাদেরকে নিতে হবে। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী শূন্য করতে সরকার খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন সাংবাদিক নেতারা। বিলাল হোসেন, আরটিভি, ঢাকা। খালেদা জিয়ার কিছু হলে তার দায় বিএনপিরই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, বিএনপির শেখানো কথাই বলছে তাদের দলীয় ডাক্তাররা। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছেন, খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট পরীক্ষার জন্য বিদেশে পাঠানো হয়েছে। রুহুল আমিন তুহিনের রিপোর্টে বিস্তারিত। আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। রাজধানীর নবাবগঞ্জ পার্কে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ইউনিট সম্মেলন খুঁজে খুঁজে বের করে স্বভাবতই আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যে উঠে আসে রাজনীতির সমসাময়িক বিষয়, বিএনপি প্রসঙ্গ, আসে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়েও। খালেদা জিয়াকে নিয়ে এত মায়া কান্না, অথচ বেগম জিয়ার এই মামলাটা 7 বছর তারা ঝুলিয়ে রাখছে। বহু আগে সমাধান হয়ে যেত। তারা অনুপস্থিত অসুস্থ এ কথা বলে বলে মামলাটাকে ঝুলাইয়া রাখছে। সে কারণে মামলা রায় হয়েছে দেরিতে। বেগম জিয়া যদি বেশি অসুস্থ হন, এর জন্য দায়ী বিএনপি। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সরকার আন্তরিক জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে যেতে পার হতে হবে আইনি প্রক্রিয়া। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এসব কথা বলেন তিনি। The government has nothing against. She is a prisoner and the law will take care of her. Whatever she wants to do, she is free to do treatment anywhere in the country, but if she has to go abroad, then in that case she has to go to the legal process. সচিবালয়ে কেবল অপারেটরদের সঙ্গে বৈঠক শেষেও তথ্যমন্ত্রী কথা বলেন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে। ডাক্তার হিসেবে যতটুকু না বক্তব্য, বিএনপি যে বক্তব্য শিখিয়ে দিয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে, সেই বক্তব্যই ডাক্তার সাহেবরা দিয়েছেন। এবং এই ডাক্তাররা বেশিরভাগই কালকে যারা সংবাদ সম্মেলনে ছিলেন আর যারা বিবৃতি দিয়েছেন,
তাদের বেশিরভাগই বিএনপি দলীয় রাজনীতির সাথে যুক্ত। সেট টপ বক্স নিয়ে আদালত যে নিষেধাজ্ঞা দিয়েছে এ বিষয়ে আদালতে মন্ত্রণালয় আবেদন করবে বলে জানান মন্ত্রী। গ্রাহকরা যাতে কিস্তিতে সেট টপ বক্স নিতে পারে সেটা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে আফ্রিকার সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করছে বিভিন্ন দেশ। আর ভাইরাসটি নিয়ে বিশ্বের সব দেশকে সতর্ক থাকতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে ওমিক্রনের বিস্তার ঠেকাতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন একরামুল ইসলাম। দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হওয়ার পর ইতিমধ্যে ইউরোপ, এশিয়া, আমেরিকা ও আফ্রিকার বহু দেশে হানা দিয়েছে এ ধরনটি। সংক্রমণ রোধে আফ্রিকার সঙ্গে ইতিমধ্যে ফ্লাইট স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে মরক্কো ও ইসরায়েল। বিদেশি নাগরিকদের জন্য 30 নভেম্বর থেকে প্রবেশ নিষেধাজ্ঞা আনতে যাচ্ছে জাপান। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের যাত্রীদের জন্য ভ্রমণ চালুর পরিকল্পনা স্থগিত করেছে সিঙ্গাপুর। ভারতের সব রাজ্যের স্বাস্থ্য বিভাগকে সতর্ক অবস্থানে থেকে পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। ওমিক্রন জেরে দক্ষিণ আফ্রিকা ও প্রতিবেশী দেশগুলোর উপর জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। এদিকে ওমিক্রনের বিস্তার ঠেকাতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। আইডেন্টিফাই করবে যদি এই ধরনের লোক আফ্রিকা থেকে বিভিন্ন দেশ হয়ে আসে তাদেরকে যাতে কোয়ারেন্টাইন এবং আরও পরীক্ষা করা সেই ব্যবস্থা যাতে নেওয়া হয় সেই নির্দেশনা দেওয়া আছে। দক্ষিণ আফ্রিকার মেডিকেল অ্যাসোসিয়েশন জানিয়েছে তাদের কাছে চিকিৎসা নেওয়া 30 জন ওমিক্রন আক্রান্ত রোগীর শরীরে কেবলমাত্র মৃদু উপসর্গ দেখা গেছে। এসব রোগীদের বেশিরভাগই পুরুষ, যাদের বয়স 40 বছরের নিচে। একরামুল ইসলাম, RTV। করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে ভারত। বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে একটি তালিকা প্রকাশ করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সেই অনুযায়ী এই তালিকায় ঠাঁই পাওয়া দেশগুলো থেকে দর্শনার্থীদের ভারতে যাওয়ার পর সেখানে নিজ খরচে RT-PCR পরীক্ষা করাতে হবে। পরীক্ষায় নেগেটিভ হলে কোয়ারেন্টিন এবং পজিটিভ হলে কঠোর আইসোলেশনের নিয়ম পালন করতে হবে। গণমাধ্যমের তথ্য মতে ইউরোপ ও আফ্রিকার কয়েকটি দেশ ভারতের এই তালিকায় ঠাঁই পেয়েছে। বাংলাদেশ ছাড়া এই তালিকায় আছে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বতসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, হংকং ও ইসরায়েল। করোনার নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক আছে বাংলাদেশ। তবে এর কারণে আগামী 2 ডিসেম্বর থেকে শুরু হওয়া HSC ও সমমানের পরীক্ষা বন্ধ হবে না। সকালে রাজধানীর নবাবগঞ্জ পার্কে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের ইউনিট সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। সংক্রমণ ঠেকাতে পরীক্ষা কেন্দ্রগুলোতে শিক্ষক শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন মন্ত্রী। আমরা সংগঠন করব। HSC পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে স্বাস্থ্যবিধি মেনে আমরা নিতে পারবো, এ ব্যাপারে আমরা পূর্ণ আশাবাদী। এর পুরো সাফল্য নির্ভর করবে আমাদের সকলের সদিচ্ছার উপরে। আমরা সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে চলি, পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীরা সকলে স্বাস্থ্যবিধি মানবেন, তারা মানতে বাধ্য। পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকরা যেন স্বাস্থ্যবিধি মানেন, যেন ভিড় না করেন, যেন মাস্ক ছাড়া না যান। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা জিকে শামীমের মা আয়েশা আক্তারকে 8 সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি AKM জহিরুল হকের বেঞ্চ এই আদেশ দেন। হাসপাতাল থেকে আগাম জামিনের জন্য অ্যাম্বুলেন্সে হাইকোর্টে আসেন জিকে শামীমের মা। আদালত আগাম জামিন না মঞ্জুর করে আত্মসমর্পণের নির্দেশ দেন। জিকে শামীম ও তার মা পরস্পর যোগসাজশে অসৎ উপায়ে 297 কোটি টাকার বেশি ভোগ দখল করায় 2019 সালে মামলা দায়ের করে দুদক। তার গ্রাউন্ডে
উনি একটা হাসপাতালে ভর্তি এই মর্মে জানিয়েছেন এবং অ্যাম্বুলেন্সে করে হাইকোর্ট চত্বরে আসেন। সেখান থেকে জুম আইডির মাধ্যমে উনি কোর্টে উপস্থিতি দেখান। তা হাইকোর্ট বিষয়টা শুনে এবং অভিযোগ গুরুতর মনে করায় তাকে আগাম জামিন না দিয়ে তাকে 8 সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন। গাজীপুর সিটি কর্পোরেশনের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য আইনজীবী ওমর ফারুক আসিফ। দুপুরে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল বিচারক আসামস জগলুল হোসেনের আদালতে তিনি মামলাটি করেন। আদালতে আগাম 6 জানুয়ারির মধ্যে সিআইডিকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে। মাদারীপুরের রাজৈরে মুক্তিপণ না পেয়ে শিশু আদুরি আক্তারকে হত্যা মামলায় 3 আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই আদেশ দেন। এই সময় অভিযোগ প্রমাণ না হওয়ায় অপর এক আসামি খালাস পান। মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন শফিকুল ইসলাম মোল্লা, রাজীব হাওলাদার ও ইমন গাজী। এই রায়ে সন্তোষ জানায় আদুরির পরিবার। 2015 সালের 20 সেপ্টেম্বর উপজেলার সেনদিয়া গ্রামের টুকু সর্দারের 5 বছরের শিশু কন্যাকে অপহরণ করে আসামিরা পরে 2 লাখ টাকা মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা করা হয়। এই মামলায় ফাঁসির রায় হয়েছে, এটা সরকারের কাছে আমার দাবি যে এটা যেন কার্যকর হয়। এই মামলার যিনি প্রিন্সিপাল আসামি পলাতক আসামি শফিকুল ইসলাম এবং রাজীব হাওলাদার তিনিও পলাতক। এই দুইজন সহ রিমন হোসাইন ওরফি ইমন গাজী যিনি আদালতে উপস্থিত ছিলেন, এই 3 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন এবং প্রত্যেককে 50,000 টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। অপর আসামি সেলিম হাওলাদারকে মামলার রায়ে বেকসুর খালাস দিয়েছে। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের 14 শিক্ষার্থীর চুল কাটার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনকে নিজ পদেই রাখা হচ্ছে। তাকে 3টি শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম থেকেই বিরত রাখার শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার একাডেমিক ভবনের নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়। চলতি বছরের 26 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের বার্ষিক পরীক্ষার হলে প্রবেশের সময় 14 জন শিক্ষার্থীর চুল কেটে দেন বিভাগের তৎকালীন চেয়ারম্যান ও সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন। এতে এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করলে ক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপন করায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাবেক তত্ত্বাবধায়ক মোহাম্মদ সোহেল রানা বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সোমবার দুপুরে চট্টগ্রামে মামলাটি করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ আবু সাইদ। বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানটির উপপরিচালক লুৎফুল কবির চন্দন জানান, সোহেল রানা ঘুষ ও দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করেন। পাশাপাশি দুদকে দাখিল করা বিবরণীতে তিনি 40,27,233 টাকার সম্পদের তথ্য গোপন করেন। দুদক ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করা হয়েছে। মামলা তদন্তের সময় অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তা আমলে নেওয়া হবে বলেও জানান তিনি। পহেলা ডিসেম্বর থেকে শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম চলবে। প্রায় 1 বছর 9 মাস পর আপিল বিভাগে শারীরিক উপস্থিতিতে বিচার কাজ শুরু হতে যাচ্ছে। এই বিষয়ে প্রধান বিচারপতির নির্দেশক্রমে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়, স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে। করোনার কারণে এতদিন আপিল বিভাগের কার্যক্রম ভার্চুয়ালি চলে আসছিল। আন্তর্জাতিক বাজারে দীর্ঘদিন ধরেই চলছে মোবাইলের চিপসেটের সংকট, যার প্রভাব পড়েছে দেশের বাজারে। গেল 1 মাসে ফোন সেটের দাম বেড়েছে 15 থেকে 20%। এতে ফোন কিনতে এসে বাজেট সংকটে পড়ছেন অনেক ক্রেতা। চিপ সংকটের পাশাপাশি ডলারের দামের ঊর্ধ্বগতিও ফোনের দাম বাড়ার অন্যতম কারণ বলে জানিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। শফিকুল আলমের ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন রায়হান শোভন। বাংলাদেশে মোবাইল আমদানিকারকদের সংগঠন বিপিএমএ বলছে,
দেশে বর্তমানে মোবাইল ফোনের বাজার 12,000 কোটি টাকা। ফিচার ও স্মার্টফোন মিলিয়ে চাহিদা প্রায় 4 কোটি। তবে আন্তর্জাতিক বাজারে মোবাইল ফোনের প্যানেল ও চিপসেটের সংকটের কারণে ঘাটতি রয়েছে 50 লাখের বেশি ফোন সেটের। 5 মাস আগে রাজধানীর মোতালেব প্লাজার একটি দোকানে দিনে গড়ে 8 থেকে 10টি ফিচার বা স্বল্প মূল্যের বাটন হ্যান্ডসেট বিক্রি হতো। হঠাৎ দাম বাড়ায় এখন তেমন বেচা কেনা নেই। আগের যে দাম ছিল ফিচার ফোন তার থেকে প্রত্যেকটা সেটেই প্রায় কোম্পানি 50 টাকা, 60 টাকা, 70 টাকা এরকম দাম বাড়ছে। চাহিদা আগের মতো না, একটু সেল কম আর কি। শুধু ফিচার ফোন নয়, দাম বেড়েছে স্মার্টফোনেরও। তাই তো ওয়েবসাইটে দেখে আসা মূল্যের সাথে বাজারে এসে সঙ্গতি খুঁজে পাচ্ছেন না ক্রেতারা। নেটে আমি যেরকম দেখে আসছি প্রাইসটা, তো মার্কেটে একটুখানি তার থেকে একটুখানি বেশি আর কি আছে। আগের চাইতে একটু দাম বাড়ছে। যারা মধ্যবিত্ত আছে তাদের জন্য তো একটু বেশি হয়ে যায়। ফোনের প্রায় 1000 টাকা করে বৃদ্ধি পেয়েছে। এটা শুধু আমাদের ভিভোর ক্ষেত্রে না, প্রত্যেকটা ব্র্যান্ড। অফিসিয়াল ফোনের ওই চিপসেটটা শর্ট থাকার কারণে হচ্ছে অফিসিয়াল ফোনের দামটাও বেড়ে গেছে। চলমান সংকটের কারণে দেশের বাজারে মিলছে না 5000 টাকার নিচে স্মার্টফোন। সাধারণ মানের ফোন কিনতেও গুনতে হচ্ছে 900 থেকে 1000 টাকা। বিশ্বজুড়ে যখন তথ্য প্রযুক্তির জয় জয়কার, এগিয়ে যাওয়ার জয়গান, সেখানে হঠাৎ বাড়তি দাম বিড়ম্বনা বাড়িয়েছে। করোনার যে ইম্প্যাক্টটা ছিল, যে টোটাল যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে ফোরকাস্টিং করা হয়েছিল, সেই অনুসারে আসলে চিপসেটটা প্রোডাকশন হয়নি। এবং আমরা দেখেছি যে গ্লোবালি করোনা ইম্প্যাক্টের পরে টোটালি কিন্তু স্মার্টফোনের সেল পুরো টোটালি ওয়ার্ল্ডে বেড়েছে, যার কারণে কিন্তু একটা চিপসেটের ডিমান্ড তৈরি হয়েছে। কিছু কিছু ব্র্যান্ড প্রায় 1 থেকে 2000 টাকা দাম বাড়িয়েছে। যাদের প্রাইস ছিল 14,000 টাকা, তারা এখন 15,000 টাকা করেছে। অনেকে 12,500 টাকার প্রোডাক্টটা এখন 13,500 বা 14,000 টাকা করে দিচ্ছে। তো আমি দেখছি যে এখন ট্রেন্ড অনুযায়ী 10% থেকে 12%-এর মতো দাম বেড়েছে। এই সংকটটা যখন আরও বেশি হবে, এটা 20-25% হয়ে যাবে। সেটা 15,000 টাকার প্রোডাক্ট হয়তো তখন 18,000 টাকা বা 17,500 টাকায় চলে যাবে। বিশ্ববাজারে সংকট চলতে থাকলে আগামী বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে দেশের বাজারে ফোনের দাম বাড়তে পারে 30% পর্যন্ত। রায়হান শোভন, RTV, ঢাকা। তুরস্ককে ফার্মাসিউটিক্যালস, কনস্ট্রাকশন সহ বাংলাদেশের বিভিন্ন শিল্প সেক্টরে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন এবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। সকালে রাজধানীর মতিঝিলে এবিসিসিআই ভবনে বাংলাদেশ তুরস্ক বিজনেস কাউন্সিল সভায় এ আহ্বান জানান তিনি। এ সময় দুদেশের অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও তুরস্ককে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানান জসিমউদ্দিন। Request them to cover the we can buy more. So of course, countries, but the commitment we have, trust, the historical relation. At this moment, our highest export is a ready-made garments. Around $37-38 billion. এই মুহূর্তে আমাদের রপ্তানির বড় খাত গার্মেন্টস শিল্প, পাশাপাশি টেক্সটাইল, যেখানে এই খাতের 85% পণ্য উৎপাদন করে থাকে। তেমনি স্পিনিং ও হস্তশিল্প খাতেও দেশি বিদেশি বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। Big opportunity for both of Bangladeshi investor and also foreign investor. রাতের সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।